কিছুক্ষণ বকবক করি কয়েকটা বিষয়। একটা বিষয় হইল জাতীয় নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যু। 2 নাম্বার হইল রেলগাড়ি যাইবার দিছে, কি কয়, ট্রানজিট ইস্যু। 3 নাম্বার হইল গাজার যুদ্ধ। 4 নাম্বার হইল আমার একজন প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর। এই 4টা পয়েন্ট, মেইন পয়েন্ট, এগুলো সব আমার রিমার্কসের মধ্যে আসছে। এই রিমার্কসের মধ্যে আসছে, কমেন্টের মধ্যে আসছে। আমার ভিডিওর উপরে কমেন্ট দিয়েছে মানছে এইগুলো সম্বন্ধে বলেন। তা আমি বলতেছি, কিন্তু বললে কিন্তু মানুষে পছন্দ করবে না। আবার আমারে কইবে না আওয়ামী লীগ। আমি ভাই আওয়ামী লীগ বিএনপি কিছু করি না। আমি নিরপেক্ষভাবে চিন্তা করে দেখলাম যে এই জিনিসটা কি হইতেছে, নিরপেক্ষভাবে উত্তর দেই। সেদিন কইছি জিয়াউর রহমানের কীর্তি, এরশাদের কীর্তি, সবার। হাসিনা কি করতেছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিদ্যুতের উন্নতি, বড় বড় সমুদ্র বন্দর, 3টা জিনিস যদি থাকে, বিদ্যুৎ যদি থাকে, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে, আর ভালো ভালো যদি সমুদ্র বন্দর থাকে, আর আমাদের তো আছেই জনগণ 18 কোটি, তাইলে ইনভেস্টমেন্ট হয়ে যাবে ব্যাপক। বাংলাদেশ দ্বিতীয় চায়না হয়ে যাবে। বাংলাদেশের শ্রমিকরা খুব বুদ্ধিমান, তো দ্রুত বেগে কাজ করে যাচ্ছে সে। এই কথাটা সত্যি কথা। এই সত্যি কথা বলবে আমি আওয়ামী লীগ। আরে গোটা রান্ডার আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগ হইতে যাবো কেন? আওয়ামী লীগ আমার সমর্থন করে। আচ্ছা, আমি বিএনপিও না, আওয়ামী লীগও না। আমি কোনো লীগ মিক করি না। বুড়ি হয়ে গেছি, 65 বছর বয়সে। আমি ঘরের মধ্যে থাকি। আমার কিরা দলে নিব। আচ্ছা, এই নিরপেক্ষভাবে দেখে আমি কি বলতেছি সেইটা শুনেন। ওই লীগ মিক করেন না আর কি। আমি লীগ মিক না, আমি খিলাফত সিস্টেম। খিলাফত যাদের পিছনে যে আছে, আমি তার সাথে আছি। ইসলামী ভাবাপন্ন, তবে সব ইসলামী না। ওই আপনি কইলেন রাজনীতি কর, সরকারের ইসলামী সরকার বানাইতে হবে। ইসলামী সরকার বলে কোনো কিছু নাই। রাসূলুল্লাহ ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে না আসেন নাই, করেনও নাই। তবে উম্মা গঠিত হয়েছে, উম্মার একজন নেতা থাকবে, উনি হলো খলিফা। সেই খিলাফত সিস্টেম, তার আন্ডারে গণতান্ত্রিক সরকার থাকতে পারে, রাজতন্ত্র থাকতে পারে, আমিরতন্ত্র। মনে করেন 55 দেশে 5টা রাজতন্ত্র, 5টা আমিরতন্ত্র, আরও 30-40টা গণতন্ত্র আছে। যে দেশ যার যেরকম ইচ্ছা চলবে। উপরে থাকবে একজন খলিফা, সে হলো মুরব্বী। মক্কার মসজিদের ইমাম বা কুফা মসজিদের ইমাম হইলে সবচেয়ে ভালো হয়। অন্য কেউ হইতে পারে। আমি মনে মনে চিন্তা করছি এখন খলিফা, কারণ উনি ওই খামেনি এখন উম্মার নিরাপত্তার ব্যবস্থা করতেছে, গাজার জন্য ফাইট করতেছে। তাহলে এই কাজটা কিন্তু এই উম্মার সামগ্রিকভাবে যে উম্মার যে নিরাপত্তা, এই দায়িত্বটা হইল খলিফার। সেই দায়িত্বটা পালন করতেছে খোমেনি। এই হিসাবে আমি খোমেনি জিন্দাবাদ, খোমেনিরে আমি খলিফা মনে করি। এখানে বৈশা মনে যায় না, এখানে বৈশা খলিফা মনে করি আর কি। তা এখন এই যে ভারত আর বার্মা আর চায়না, এই জিনিসটা দেখায়নি। এই যে দেখেন, এই যে ম্যাপটা, এই যে ম্যাপ, এইটা হলো বার্মা, এই যে ভারত, আর এই যে বাংলাদেশ, এখানে হলো চায়না। শেখ হাসিনার মুখ দিয়ে বেরিয়ে গেছে যে আমেরিকা এখানে একটা আমেরিকা কয় নাই, সাদা চামড়া এখানে একটা খ্রিস্টান দেশ বানাইবার চায়। তো সাদা চামড়া তো খ্রিস্টান দেশ বানাইবার চাইবই। কারণ কি, এই যে মিজো দেখতেছেন, মিজোরাম, ইয়ার 90% লোক খ্রিস্টান। মণিপুর পরে 60% লোক খ্রিস্টান আছে, বাকি হিন্দুরা হইতেছে 40% হিন্দু। এরা কিন্তু অরিজিনাল মণিপুরের লোক না, এরা শ্রমিক হিসাবে ব্রিটিশরা নিয়েছিল। এরা ওই টাউনে থাকে, গ্রামাঞ্চলে পুরাটা এলাকায় হলো মণিপুরের লোক। এরা সব খ্রিস্টান। নাগা 90% খ্রিস্টান। এর মধ্যে ইহুদিও আছে, মেনেশা গোত্র আছে। মেনেশা হলো ইউসুফের এক ছেলে। ইউসুফের 2 ছেলে ছিল, এফ্রেম আর মেনেশা। তা মেনেশা এখানে আছে। আর এফ্রেম হলো আফগানিস্তানে ছিল। ওই এফ্রেমরাই মুসলমান হইয়া আফ্রিদি হয়ে গেছে।
আর মেনেশাই জঙ্গলে ঢুকছে লেগে দেখে মুসলমান ওরা পারে না, ওরা এখনো ইহুদি আছে। তাইলে ইহুদি আর খ্রিস্টান একই জিনিস। তাহলে এটা খ্রিস্টান, এটা খ্রিস্টান, এটা খ্রিস্টান। আবার এই যে বার্মার মধ্যে পড়ছে চীন, চীন রাষ্ট্র, চীন চীন প্রদেশ, চীন প্রদেশ, এটা বার্মার একটা প্রদেশ, এই যে বার্মার একটা প্রদেশ চীন প্রদেশ, এটাও 90% খ্রিস্টান। আচ্ছা, খ্রিস্টান 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 এই মুহূর্তেও আছে, কিন্তু খ্রিস্টান এভাবে দেখানো হয়নি, বেশ কিছু দূর পর্যন্ত খ্রিস্টান আছে এনে। তাহলে এই যে একটা খ্রিস্টান এলাকা তৈরি হয়েছে, এই খ্রিস্টান এলাকা তো খ্রিস্টান রাজ্য বানাইবার চাইবই, ধর্মীয় ভিত্তিক রাষ্ট্র হয় সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তাইলে খ্রিস্টান তো বানাইতে চাইবেই। এবং তাহলে এইখানে একটা খ্রিস্টান রাজ্য বানাইলে আমাদের অসুবিধা কি? এই যে এইখান দিয়ে একটু জায়গা আছে, এটা ওরা নিবার চায়। এটা পার্বত্য চট্টগ্রামের একটু জায়গা আছে, এই জায়গাটার নাম কি? ওটা হলো ওই যে বান্দরবনের এলাকায়। এখান থেকে কোনা কেটে নিবার চায় বাংলাদেশ থেকে, এই জন্য বাংলাদেশের ব্যথা। তাইলে খ্রিস্টান রাজ্য বানাইতে চায়। এখন আওয়ামী লীগ বিএনপি মাথার থেকে দূর করে দিয়ে নিরপেক্ষভাবে চিন্তা করেন, খ্রিস্টান রাজ্য কে বানাইতে চায়? নাগা, মণিপুরি, মিজোরাম, চীন খ্রিস্টান রাজ্য বানাইতে চায়। এদেরকে কে সাহায্য করবে? এদেরকে আমেরিকা সাহায্য করবে। আর কে সাহায্য করবে? এদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন সাহায্য করবে। আচ্ছা, এতে বাংলাদেশের কি ক্ষতি? বাংলাদেশের কোনা কাইটায় নিয়ে যে বের চাইতেছে। আচ্ছা, বাংলাদেশের ক্ষতি হইল। এখন নিরপেক্ষভাবে আবার চিন্তা করেন, তাইলে এইখানে খ্রিস্টান রাজ্যের বিরোধিতা কে করে? ইন্ডিয়া করে, কারণ ইন্ডিয়ার এই এলাকাগুলা চলে দেব, ইন্ডিয়ার থেকে কেটে দেব। বাংলাদেশের মতন একই ব্যথা, ইন্ডিয়ারও বড় ব্যথা, বাংলাদেশের একটু ছোট ব্যথা, তবে ব্যথা ইন্ডিয়ারও আছে, বাংলাদেশেরও আছে। আর কার ব্যথা? এখানে একটা বড় জাতি আছে, তাদের নাম, তারা হলো বামান। এই বামানদের ব্যথা, কারণ বামানরাই হইতেছে পুরা বার্মার উপরে রাজত্ব চালায়। তাহলে এই বামানদেরও ব্যথা। আর কার ব্যথা? উপরে চীন আছে, চীনেরও ব্যথা। চীন চায় না এখানে খ্রিস্টান রাজত্ব হোক, এনে খ্রিস্টান এসে ঢুকুক, এনে খ্রিস্টান আমেরিকা বিমানবন্দর বানাক, এগুলো চীন চায় না। চীন এখানে রাস্তাঘাট বানায়, এই মুহূর্তে একটা রাস্তাঘাট বানায়, এখানে একটা ব্যবসা বাণিজ্যর রাস্তা খুলবার চায়। তাইলে কার কার ব্যথা? ইন্ডিয়ার ব্যথা, বাংলাদেশের ব্যথা, চীনের ব্যথা, বামানের ব্যথা। তাহলে ব্যথা ব্যথা ভাই ভাই। তাইলে এই কেসে আমাদেরকে কার পক্ষে থাকতে হবে? বামানের পক্ষে। টাটমাডাওর আর্মি অ্যারেস্ট হয়ে গেলে বাংলাদেশ সরকার ফেরত দিয়ে দেয় সাথে সাথে। তার কারণ হলো বার্মার মেইন ফোর্স, মেইন আর্মিকে টাটমাডাও বলে। তার মানে বাংলাদেশ টাটমাডাওকে সাহায্য করতেছে বা সমর্থনে আছে। আর একটু দেখায়নি, এই যে কি হলো, সরি এই যে এইখান থেকে খ্রিস্টান রাজ্য বানাইবার চায়, টাটমাটাওটা একটু দেখায়নি। এই যে বামানদের যে এলাকা হলো, এই সাদা এলাকাটা হলো বামানের এলাকা। এই সাদা এলাকাটা বামানরা, এখানে এইটাই সমভূমি, এইখানেই ধান হয়। এরাই সবচেয়ে, ওই যে বার্মারে কয় না খাদ্য ভাণ্ডার, এই সব খাদ্য উৎপাদন করে এরা। খায় কেরা? ব্রিটিশ আমলে ভারতেও আসতো এই এখানকার চাইল, বার্মার চাইল না আসলে দুর্ভিক্ষ লেগে যেত। আর এই খাদক পার্টি হইতেছে এই যে পাহাড়ি এলাকা, এগুলো সব পাহাড়ি এলাকা, এখানে সব খাদক পার্টি, সবাই নির্ভরশীল এই বামানদের জমির উপরে। বামানরা কৃষক, বামানদের আদিকাল থেকে ভারতের সাথে সম্পর্ক আছে, বামানরা একটু ভারতীয়টাই। ওই যে বাংলাদেশে আছে না চাইনিজদের মতন দেখা যায় যে বর্মন, এই বর্মন জাত এলো এই বামান থেকে আসছে, এগুলো এলো বর্মন। এদের ইতিহাস আছে, কিন্তু এরা কিছুদিন ওই যে পাল বংশ, সেন বংশ আমলে কিছুদিন ওই যে এরা বাংলাদেশে দখল করছিল, রাজত্বও করছে না এসা। তো বামান জাত, বামানেরও ব্যথা। তাহলে বামান হইল বামান বা টাটমাডাও আর বাংলাদেশ ভাই ভাই, একই ব্যথার নিরসন চাই। উপরে যাই, তাহলে বামান টাটমাডাও বাংলাদেশ ভাই ভাই, একই ব্যথার নিরসন চাই। তাহলে এই বামান আর বাংলাদেশ, আবার বাংলাদেশের ব্যথা আর ইন্ডিয়ার ব্যথা একই ব্যথা। তাহলে বাংলাদেশ ইন্ডিয়া ভাই ভাই, একই ব্যথার নিরসন চাই।
চায়নাকে দূরে রাখলেই চলবে। এখন চায়না যদি আসে, চায়না যে আইসে কী করবে তার ঠিক নাই, ও কাউরে কেয়ার করে না, ও নিজে একটা ব্যবস্থা করে নিতে পারে। আচ্ছা, তাহলে চায়নাকে ওর মধ্যে আনতে হবে। আনলে কি হবে? এই ইস্যুতে, এই খ্রিস্টান রাজ্য হইতে দেওয়া যাবে না ইস্যুতে বাংলাদেশ, ভারত, চায়না, কাঠমান্ডু একই পলিসিতে থাকতে হবে। আমি আবার বলি, খ্রিস্টান রাজ্য হইতে দেওয়া যাইবে না ইস্যুতে বাংলাদেশ, ভারত, চায়না আর বামান এক 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 নীতিতে থাকতে হবে, পরস্পরের সহায়তা করতে হবে। তবে দাদাদের বিশ্বাস নাই, দাদাদের রিকোয়েস্ট শোনার আগে ভালো করে বিবেচনা করে নিতে হবে দাদারা আসলে কি করবে, কইবার চেতেছে। দাদারা এক কথা এক জিনিস কয়, আর এক জিনিস কিন্তু মনের ভিতরে থাকে। দাদাদেরকে একটু সাবধান। তবে পলিসি অনুযায়ী বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, কাঠমান্ডুর একই পলিসি হবে, এই খ্রিস্টান রাজ্য না হইতে দেওয়ার জন্য। খ্রিস্টান রাজ্য না হইলে এই যে পার্বত্য চট্টগ্রাম যদি নিবার চাই, এটা নিবার পারবো না। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু আমেরিকাও জানে যে এই এলাকার লোক এই পলিসি নিবে, তাহলে আমেরিকা আরও ভালো মূল্যে নিয়ে আসবো। এই মূলা দূরেবার পারে বাংলাদেশকে। কি মূলা? এই যে রোহিঙ্গা ইস্যু, এই রোহিঙ্গা ইস্যু কইতে পারে যে রোহিঙ্গাদেরকে এই পর্যন্ত দখল করে দেব। কারণ এই যে আরাকান, এই আরাকানে দুইটা জাত থাকে, রোহিঙ্গা অর্ধেক আর অর্ধেক থাকে হইলো ওই যে কী কয়ার নাম, ওই যে কক্সবাজারে কাপড় চোর বানায়, কী জিনিস কয়ার নাম, ওইগুলা নাক বোঝা চায় না, অর্ধেক এদের। তাই এদেরকে ওই দিক দিয়ে আর এই দিক দিয়ে এইটুক যদি রোহিঙ্গাকে দেয়, বাংলাদেশ একটু দলে টানার বিভিন্ন সিস্টেম করতে পারে। তবে শেখ হাসিনা কিন্তু এই পররাষ্ট্র নীতির ব্যাপারে খুব চালাক, এতদিন পর্যন্ত ঠিকঠাক পলিসি গ্রহণ করছে, এই জন্য কিছু কইটি না, চুপচাপ আছি। আচ্ছা, যাই হোক, গেল এই ইস্যু গেল। বাংলাদেশ সরকারের পলিসি ঠিকই আছে। আচ্ছা, বাংলাদেশ কাঠমান্ডু ভাই ভাই একই ব্যথার ওষুধ চাই, তার মানে ওষুধটা একই ওষুধ হবে। বাংলাদেশ ভারত ভাই না, ভাই দাদা, দাদা সাবধান, ভাই দাদা একই ব্যথার ওষুধ চাই। বাংলাদেশ চায়না ভাই ভাই একই ব্যথার ওষুধ চাই। সেই ব্যথা হইল খ্রিস্টান রাজ্য যেন প্রতিষ্ঠিত না হইতে পারে, সেই ওষুধ। পলিসি একই হবে। তা যাই হোক, হয়ে গেল আমার ফাইনাল কথা। এখন আসেন, রেলগাড়ি যাইবার দিছে, আজকের থেকে তা রেলগাড়ি ব্রিটিশ আমল থেকেই যায়। এই যে ভারত থেকে রেলগাড়ি এই যে করিমগঞ্জে যায়, এটা তো রাস্তা ব্রিটিশ আমলের রাস্তা। এখান থেকেও যায় এই আগরতলা যাওয়া যায় ব্যাপারে। আচ্ছা, এইখানে ভারত থেকে করিমগঞ্জ বা আগরতলা যদি রেলগাড়ি যায় তো যাক, অসুবিধা কি? এইখানে যদি ভারতের প্রভাব বৃদ্ধি পায়, মণিপুরে, ত্রিপুরাতে যদি ভারতের প্রভাব বৃদ্ধি পায়, তাহলে কি হবে? এই যে এইখানে যারা এই যে চীন, মিজোরাম, মণিপুরি, নাগা, এরা মনে করবে ভারত কাছাই আইছে, ভারতের সাথে সম্পর্ক ভালো হইতেছে, যোগাযোগ ভালো, চাকরি বাকরি সব ওইখান দিয়েই করে, বাচ্চা কাচ্চা সব দিল্লিতে চাকরি করে। তো এখন আর স্বাধীনতা সংগ্রাম করে লাভ নাই, কিছু পাইলে ঠান্ডা থাকবে। এখন এই নাগা, মণিপুরি, মিজোরাম এদেরকে খুশি রাখার জন্য একটা সংক্ষিপ্ত রেল লাইন দরকার, এটার সাথে আর এদের সাথে। এই যে এই আগরতলা আর করিমগঞ্জের সাথে, এখান থেকে ওরা গাড়ি মারিতে করে গেল আর কি বাড়ি। আবার চাকরি করার জন্য কলকাতায় বা যদি বোম্বাই বা দিল্লিতে যাইতে হয়, তাইলে ওখানে গেল। রেল লাইন দিলে নিরাপত্তার জন্য এটা ভালো হবে। কারণ এই যে এই রেল লাইন দিলে এই এলাকার লোক শান্ত থাকবে। এই শান্তি বজায় রাখাও কিন্তু ওই ওষুধ, একই ব্যথার ওষুধ চাই। ওই ব্যথার ওষুধের মধ্যে একটা শান্তি মলম দরকার। এই শান্তি মলম হইতেছে রেলওয়ে যোগাযোগ। এই রেলওয়ে যোগাযোগ হইলে ওরা ভারতমুখী হবে, তাতে শান্তি বৃদ্ধি পাবে। তা শান্তি মলমের জন্য রেলওয়ে যোগাযোগ দরকার। দিছে, ভালো হয়েছে, কোনো অসুবিধা নাই। খালি রেলগাড়িতে যাইব,
বিনিময়ে একটু আদায় টাদাই করা উচিত ছিল, মানে আমাদেরকে ভিসা মিশা নিয়ে ঝামেলা করে। ভিসার দরকার কি? হ্যাঁ, 1 মাসের জন্য ভিসা লাগবে না, ওই বর্ডারে পাসপোর্টে সিল দিয়ে দিবে, 1 মান্থ ভিসা বর্ডারের থেকে নিয়ে নিয়ে নিলি, এমবেসিতে যায় লাইন দেওয়া লাগে। দাদারা নেওয়ার বেলায় আছে, দাদারা দেওয়ার বেলায় নাই। আচ্ছা, দাদাদের কাহিনী বইলে শেষ করা যাবে না। এখন এখন আলোচনা করব হইল, কি আলোচনা করব? লেবানন আলোচনা করি। এখন যারা বিএনপি আমার উপরে গেছে, এখন কেই পাবেন, এখন লেবাননের আলোচনা তো শুনবেন না ভাই। আমি ওই আওয়ামী লীগ বিএনপির কথা কইতেছি না, নিরপেক্ষভাবে চিন্তা করেন। এখানে সেম স্বার্থ, একই স্বার্থ কার কার? একই স্বার্থ বাংলাদেশ, ভারত, কাঠমান্ডু আর চায়নার। তাহলে একই সাথে এদের প্ল্যান করতে হবে যাতে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এখানে ঢুকতে না পারে, এবং এই এলাকাতে যেন শান্তি বজায় রাখা যায়, স্ট্যাটাস কো মেনটেন করা যায়, কোনো খ্রিস্টান রাজ্য যেন এখানে না হয়। তাইলেই আমাদের পার্বত্য চট্টগ্রাম বাঁচবে। নিরপেক্ষ চিন্তা, এখানে বিএনপি আওয়ামী লীগ আইনেন না। 2 নম্বর হইতেছে রেলগাড়ি। এই যে এই এলাকায়, এই মণিপুর, নাগাল্যান্ড, এই এলাকার শান্ত রাখার জন্য ভারতের যোগাযোগ ব্যবস্থা, এদের দিল্লি যায় চাকরি দিতে হবে। দিল্লিতে, বোম্বেতে ধরবে একটা বিদ্রোহী, চাকরি দিতে দেবে বোম্বেতে। তাইলে এদের ওই রাস্তা ক্লিয়ার থাকলে ভালো। হচ্ছে কি, আমরা ট্রানজিট নিয়ে খুব চিন্তা ভাবনা করি। বাংলাদেশের বুক সিরিয়ে রেলগাড়ি যায়, মানে ল্যাঙ্গুয়েজটাই কীরকম, বাংলাদেশের বুক সিরিয়ে রেলগাড়ি যাইতেছে। আরে যত যাইব ইন্টারাকশন বাড়বে, দেশের মূল্য তত বাড়বে। আমার দেশের উপর দিয়ে যদি চায়নার রাস্তা বানায়, ওই চায়না আমার সাথে ধরা খাই যাবে, ওর যাতায়াত বাড়বে, ও রাস্তায় থামবো, বিড়ি সিগারেট খাইবো, তখন আমাদের সাথে ইন্টারাকশন বাড়বে। আমার দেশের উপরে যদি ভুটান যায় তাহলে আমাদের লাভ, আমার দেশের উপর যদি নেপাল যায়, আমার লাভ, ইন্ডিয়া গেলেও আমার লাভ। বার্মা যদি কাছে আমি এই মধ্যে যাবো, ওখানে যাবো, তো যাও, রাস্তা বানায় যাও, আমি আমার রাস্তা দিয়ে যাই পারো, পয়সা দিয়া, বেশি পয়সা নিব না, অল্প পয়সা। বেশি পয়সা নিলে কিন্তু যাইব না, ওই দাদাগো পয়সার হিসাব খুব বেশি। দাদাগো কাছ থেকে 2 টাকা বাইর করা খুব কঠিন কাজ। তো ওকে 2 টাকা থেকে 8 আনা মাফ করে দিবেন, 1.5 টাকাও খুশি হয়ে যাব। আচ্ছা, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আলারা তা এই যে ট্রানজিট, এই ইউরোপিয়ান কান্ট্রি আছে অনেক, আমেরিকা, কানাডা, এরা তো বিদেশি লোক নেয় কেন? তাও আবার এক দেশের থেকে নেয় না, বিভিন্ন দেশ থেকে নেয়। কারণ বাইরের লোক যখন চাকরি করতে যায় ওদের দেশে, ওই দেশে একটা কম্পিটিশন তৈরি হয়। বাইরের লোক আসে, খুব খাটাখাটনি করে, দেশের উন্নতি হয়, দেশের চাকচিক্য বাড়ে, জাঁকজমকতা বাড়ে। বাংলাদেশে যদি ঢাকা শহরে দেখেন যে কতগুলো নিগ্রো কী করে, ব্যবসা করতে আইছে, কতগুলো হাদা চামড়া কী করে, ব্যবসা করতে আইছে, দোকান টোকান, হোটেল চালায়, কতগুলো চায়না কি করে, ব্যবসা করতে আইছে। দেখবেন যে ঢাকার চাকচিক্য বাড়বে। ছোটোবেলায় যখন পাকিস্তান আসছিল, কত নিউ মার্কেটে গেছি, পাকিস্তানি পাঞ্জাবি মেয়েগুলো কত সুন্দর সুন্দর টেডি জামা পরে পরে ঘুরতো। আচ্ছা, তাও কিছু আসছিল বিভিন্ন জাত, এর একজ বাঙালি, চারিদিকে খালি একরকম দেখা যায়, চোখ ব্যথা হয়ে গেছে দেখতে দেখতে। এরকম হবে কেন? মাল্টি ন্যাশনাল, মাল্টি রেশিয়াল দেশ হবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আইসে এনে যেন ব্যবসা করতে আসে, সেই ব্যবস্থা করতে হবে। অ্যারাবিয়ান সুবিধা দিতে হবে। ঢাকা শহর কতগুলো হাউজিং বানাইছে, রাজুক, পূর্বাচল বানাইছে, তারপরে ওই যে ওখানে নদীর কাছে আর একটা যেন কি বানাইছে, উপজাতীয়দের জন্য একটাও বানায় নাই। একটা বানানো উচিত ছিল রাজুকের উপজাতীয় হাউজিং প্রজেক্ট। ওখানে চাকমারা এসে থাকবে, এই মারমারা এসে থাকবে, তাইলে ওরা কি ঢাকার সাথে যুক্ত হয়ে গেল, স্বাধীনতা সংগ্রাম আর করবে না।
তাহলে চিটাগাঙে তাদের একটা রাজুকের হাউজিং প্রজেক্ট থাকবে, উপজাতি হাউজিং প্রজেক্ট। খালি চাকমা করলে কিন্তু আবার খারাপ দেখা যাবে, কইতে হবে উপজাতি হাউস। ইউনিভার্সিটিতে উপজাতিদের আসন থাকে না, সেই রকম রাজুকেরও উপজাতি তখন প্লট দিবে, তখন উপজাতির কোটা দিলে হবে না, কারণ ওরা কোটায় থাকতে চায় না, ওদেরকে আলাদা একটা বানাই দিতে হবে। 500 প্লটের একটা হাউজিং বানাই দিলেন, ওই আলাদা বানাই দিলে ওরা একসাথে থাকলে ওই ওদের কমিউনিটি করে উঠবে। ওরা ওই বাংলাদেশের সাথে মিশতে চায় না, ওদের একটু ঝামেলা আছে, ওদের একটু মিশতে লজ্জা পায়, লজ্জা পাওয়ার কারণ আছে। তো আচ্ছা যাই হোক, মদ খায়, এই ঘরে তৈরি মদ, ওই জন্য ওরা আলাদা থাকতে চায়। তো মাতাল অধিকাংশ সময় দেখবেন যে মদ খায়, মাতলামি করে। আচ্ছা যাই হোক, আলাদা কমিউনিটি বানাই দিতে হবে। ঢাকা শহরে চাকমা পাড়া, তারপরে মণিপুরিয়া পাড়া, মণিপুরি না চাকমা পাড়া, তারপরে নামে পাড়া না, এখানে প্রকৃতপক্ষে রাজুকের বানানো, এরকম দিতে হবে। ঢাকা একটা মাল্টি কালার ক্যাপিটাল হইতে হবে। আর ট্রানজিট, যত ট্রানজিট দিবেন তত ভালো। আর ট্রানজিটে বেশি কত দিলেন পয়সা, প্রথম ভিডিও দেওয়া যায়, কয়দিন যাওয়ার অভ্যেস হইলে তারপরে আস্তে আস্তে পয়সা কালেকশন শুরু করতে হবে। প্রথমেই যদি ধরে দেন 5,000 টাকা, ও আসবই না দিক দিয়ে, ওই ঘুরে দেবো। দাদাদের কাছ থেকে পকেট থেকে পয়সা বের করা যে কী কঠিন কাজ, প্রথমে অভ্যেস করাইতে হবে এই দিক দিয়ে, ডর ভাঙাইতে হবো। কারণ ও তো ডরায়, বাংলাদেশের উপরে যাইব মুসলমান, ওরে বাবা রে বাবা, কাঁপতে কাঁপতে যাইব। এখন কাঁপতে কাঁপতে এই যাওয়া অভ্যেস করাইতে হবে, আস্তে আস্তে কাঁপাকাঁপি বন্ধ হবে, তখন দেখবেন সাহস নিয়ে যাইতেছে। তারপরে দেবো যায় 1.5 টাকা করে দেওয়া লাগবো, 1.5 টাকা। ও কইব 5 শিকা দেবো, আপনি কইবেন না 1.5 টাকা দিই, 5 শিকা দেবো, ঠিক আছে 1 টাকা 6 আনা রফা হইলো, তো রফা করে 1 টাকা 6 আনায় যাইবে দেবে। আস্তে আস্তে বাড়াইতে হবে, ওরে হুট করে বাড়াইলেও আসবই না দিক দিয়ে। আচ্ছা, ট্রানজিট ভালো কাজ করছে, এটা হেটারে কয় বদনাম ধরেছে। বাংলাদেশের বুক সিরিয়ে রাস্তা বানাইছে। বুক সিরিয়ে কেউ কোনোদিন রাস্তা বানায় নাকি? আচ্ছা, এখন কইবেন যে আমি আওয়ামী লীগ, টাওয়ামী লীগ না, ঘোড়া ডান্ডার লীগ, আমি কোনো লীগ না, কোনো লীগ মিগ পছন্দ করি না। আমি খিলাফত সিস্টেম, ওটা হইতে বহুত দেরি, এই জন্য বকবকির মধ্যে আছি। এখন এটা বাদ, বাংলাদেশ বাদ, বেশি কথা বললে আমার মুশকিল। আচ্ছা, এই যেভাবে শুরু হয়েছে দুর্নীতি, চারিদিকে দুর্নীতি, এর বন্ধ করার কোনো উপায় নেই, আপনি দিতে বন্ধ করবেন, কী কর নাম, মনে করেন নজিরবিহীন 500 কোটি টাকা খাইছে, এখন বন্ধ করবেন কারে দিয়া? তদন্ত করবেন, দিবেন কারে? ওই যে কিনা যিনি তদন্ত করে, হেরে দিয়ে তদন্ত করবে দিলেন, ওরে ধরবো, বিরোধী ধরবো, 1 কোটি করে না, 2 কোটি করে না, 3 কোটি করে না, 50 কোটি দিলেন করে লাগাই দেবো। তারপরে দেখবেন যে তদন্ত রিপোর্ট অন্যরকম হয়ে গেছে। বাংলাদেশের কোন আপনি এটা দুর্নীতি বন্ধ করতে পারবেন না। সব ডিপার্টমেন্টে একেবারে আগার থেকে গোনা 90% দুর্নীতিবাজ। এর একটাই উপায় আছে, ঘুষ খাওয়া 2 প্রকারের অপরাধ। যদি রাজস্ব বিভাগের কেউ ঘুষ খায়, মানে চুরি করছে, হাত কেটে দিতে হবে। আর যদি পুলিশে ঘুষ খায়, তার মানে ডাকাতি করছে, বাম হাত ডান পা কেটে দিতে হবে। এরকমভাবে 3 বছর থাকলে বাঙালি জাতীয় চরিত্র ঠিক হয়ে যাবে। কবিরা নতুন কবিতা লেখা শুরু করবে, তারপরে যদি জাতীয় চরিত্র ঠিক হয়। এর জন্য দরকার ওই যে জিয়াউল হক বানাইছিল না ইসলামী কোর্ট, সেরকম ইসলামী কোর্ট বানাই দিতে হবে। 64 জেলায় 64 ইসলামী কোর্ট, এবং ইসলামী কোর্টের আওতা হবে শুধু অর্থনৈতিক দুর্নীতি দমন কোর্ট। আর কোনো কাজ সে করবে না, দুর্নীতি দমন কোর্ট, ইসলামী কোর্ট, দুর্নীতি দমন ইসলামী কোর্ট বানাই দিবেন। 64 জন ইমাম সাহেব না, মৌলানা বসাই দিবেন, যাদের শিক্ষা মিক্ষা কিছু নাই, আছে কি যেটা শিখছে আল্লাহ জানে।
শিক্ষা না থাকলেই কিন্তু খুব ভালো। ওরা একটা শিক্ষা আছে, চুরি করলে আটকে দিতে হবে, ওই শিক্ষা দিয়েই দেখবেন যে কাম করে আলাই দিচ্ছে। শিক্ষা থাকলে কিন্তু হইতো না, নানান রকমের প্যাসে বড়ি দিত। যেহেতু শিক্ষা মিক্ষা একটু কম আছে, মানে আছে ঠিকই, অনলাইনে মেলা আছে, আমাগো লাইনে কম আছে, তা এখন ওর দিয়ে কাম হবে। ওই তালে বেগুন দিয়ে যেমন কাম হয়, ওর দিয়ে কাম হবে। 64 জেলায় 64টা বসাই দেন, হুজুর মৌলানা একেবারে খাঁটি মৌলানা, পাশ করা না কিন্তু, ওই যে এটা যিনি কি আছে না বাংলাদেশের শিক্ষাক্রম অনুযায়ী, ওটা না, একেবারে ওই যে অরিজিনাল মৌলানা, ওই যে হাটাজারির মৌলানা। 64 জেলায় লাগবো না, বিভাগে একটা বসাইলেই হলো। 6 বিভাগে 6টা কোর্ট বানাই দেন, 6 বিভাগে 6টা ইসলামিক কোর্ট বানাই দিতে হবে। একজন মৌলানা হইলো তার বিচারক, আর 5 মৌলানা হইলো জুরি। ওই জুরি ওই 5 মৌলানা যদি কয় হ্যাঁ কাটেন, আর 1 মৌলানা যদি কয় কাটেন, বাস ওখানেই কাটা। কোনো কোনো সিস্টেমই আলাদা, বিচারের ওই রায় মায়ের সাক্ষী মাক্ষীর সিস্টেম আলাদা, খুব সংক্ষিপ্ত। একেবারে শুধু কোর্ট বানাইলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। বলে দিতে হবে যে আগের যা হয়েছে হয়েছে, কোর্ট বানানোর পর দিন থেকে যদি কোনো দুর্নীতি হয় হাত কাটা একদম। আগের যা হয়েছে সব মাফ করে দিতে হবে, জেলের মধ্যে যেগুলো আছে সেগুলো ছেড়ে দিতে হবে, আগের সব মাপ। বানাইলাম 6টা কোর্ট, 6 বিভাগে 6 কোর্ট, 6 মৌলানা, আর এক মৌলানার আন্ডারে জুরি হইলো 5টা করে। তাহলে কয়টা হইলো বাংলাদেশের বিভাগ? কয়টা? 6টাই মনে হয়। আচ্ছা, আর তাহলে এক বিভাগে কয়জন করে লাগতেছে? 6 জন করে, 6 6 36 জন। 36 জন বসাইবেন যদি দুর্নীতি বন্ধ না হয়। বলে দিতে হবে আগের দুর্নীতি মাপ, কারণ ওই আইন তো বাতিল হয়ে গেছে, ওই আইনে তো সে খাইছে যা খাইছে ওটা বাদ। নতুনভাবে 6 বিভাগে 6টা ইসলামিক কোর্ট বসাই দেন, দুর্নীতি দমন কোর্ট। তারা শুধুমাত্র ঘুষ এবং চুরি এই কেস ডিল করবে, অন্য কোনো কেস ডিল করবে না। পুলিশে চোর দইরা কিংবা জনগণ চোর দইরা কোর্টে নিয়ে যাইব, পুলিশে কোর্টে নিয়ে যাইব, হুজুর এ চুরি করছে, হুজুরের দইরা হাতটা ধরে খপাত করে কেটে দিব, জুরি সাবাস আল্লাহু আকবার, দুর্নীতি চলে দিব। র্যাব দিয়েও হবে না, র্যাব গেছে গিয়া। র্যাব 1 বছরের জন্য চালাইলে ঠিক আছে, আমি আর্মির লোক, আমি 1 বছর সত্তাম, তারপরে কি রতাম সত্তায় পারুম, জোর করে আমার খাওয়াই দেওয়াই দিব আর কি, উপায় নাই। একটাই উপায়, আর দিন কোরআন। আল্লাহ এমনি কয় নাই, আল্লাহ মহাবুদ্ধিমান, সে কইছে হাত কাটতে হবে, নাইলে তোমার এটা সারবেন না। 6 বিভাগে 6টা ইসলামিক কোর্ট পাকিস্তানের জিয়াউল হক যেরকম বানাইছিল সেই রকমভাবে বানাই দেন। 6 বিভাগে 6টা কোর্ট, শুধু 6 মৌলানা বসবে, সাথে 5টা করে জুরি। মৌলানা সাহেব রায় দিবে হাত কাটা, 5 জুরির 4 জুরি যদি একমত হয়ে যায় হাত কাটা। ওইখানেই মসজিদের সামনে নিয়ে 5 জন লোক ডাক দিয়া খাসাস করে কেটে দিবে, বাস শেষ। তবে হ্যাঁ, পুরা কোর্ট বানানোর আগে যে চুরি করছে সে তো জানতো না যে হাত কাটার আইন হয়েছে, তারটা মাফ, ভুলে যাবেন, সরকার ভুলে গেলেই হইলো যে না ওটা বাদ, ওটা ভুলে গেলাম, একেবারে মাফ, যা করছাস যা মাফ। জেলের মধ্যে যদি চোর মোর থাকে সব মাফ, সাইডে দিলাম। সাইডে দিয়ে কোর্ট বসায় কইতে হবে এই আজকের পরের থেকে যদি চুরি করস এই কোর্টে বিচার। বাংলাদেশে আমি গ্যারান্টি দিয়ে কয়ে দিলাম। হ্যাঁ, তবে আমেরিকা কইব যে শেখ হাসিনা তালেবান হয়ে গেছে, এই জন্য আমেরিকা আগে বলে নিতে হবে ভাই আমার আর উপায় নাই, এই পদ্ধতি করতে হইতেছে, আপনি কিছু মনে করেন না, আমি কিন্তু তালেবান হই নেই। তা এইটা কইয়া তারপরে ভোট বসাই দেন, আল্লাহ ইনশাল্লাহ অসুখ ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ অসুখ ভালো হয়ে যাবে। 2 নাম্বার গেল, এটা অতিরিক্ত কথা কইলাম, আমার প্ল্যানে আসছিল না। এখন কি কব, গাজার কথা কব। এর আগে আমি কইছিলাম মহাযুদ্ধ আইসে গেছে গেছে গেছে, একেবারে গাজার থেকে উঠিয়ে সেই ইসরায়েল লেবানন আক্রমণ করে দেব, ভাবসাব ওই রকমই মনে হচ্ছিল। এবং ওই সময় তারা গরম গরম আক্রমণ করতেও পারত। এবং যুদ্ধ হবে কি না হবে, যুদ্ধ করবে কি না করবে, এটা আবার
নেতার চরিত্রের উপরে নির্ভর করে। নেতা শান্তশিষ্ট হলে যুদ্ধ করবে না, নেতা গরম মেজাজি হলে যুদ্ধ করবে। নেতা যদি গাওরা হয় তাহলে যুদ্ধের সম্ভাবনা খুব বেশি। তা নেতানিয়াহু বিশাল ঘাওরা, বিশ্ব ঘাওরা। এখন এই সব চিন্তা ভাবনা করে আমি মনে করছিলাম গাজা রাফা দখল করে ফেলাইছে, গাজা দখল করা কমপ্লিট। এখন সে আর্মি উঠাই নিয়ে আসবে, উঠাই নিয়ে আইসা লেবানন আক্রমণ করবে, এটা আমি মনে করছিলাম। কিন্তু হিজবুল্লাহর নসরুল্লাহ খুব বুদ্ধিমান, সে কিছু চমক দেখাই দিছে। চমক দেখাই দিছে মানে কি, আয়রন ডোম একটা ফুটাই দেখাই দিছে। কিছু কিছু টার্গেটে বোমাবর্ষণ করছে যেগুলো ওরা প্রতিহত করতে পারে নাই। আর হইলো ভিতরে দেয় সব ছবি টবি তুলে নিয়ে আসছে, একদম স্পষ্ট এবারে কোথায় কি আছে তার ছবি। এইসব দেখে ওরা বুঝতে পারছে যে হিজবুল্লাহরে হারানো এত সোজা না। এই জন্য ইমিডিয়েট আক্রমণ আর করতেছে না নেতানিয়াহু। নেতানিয়াহু একলা হইলে হয়তো করতো, কিন্তু ওর যে যুদ্ধকালীন মন্ত্রিসভা ছিল ওরাও সবাই মিলে গবেষণা করে চিন্তা করে দেখছে যে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করে লাভ নাই, কিন্তু কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে আমি যুদ্ধ করুম কেন? লেবানন তো দখল করে রাখা যাবে না, ইউএন আইসা দেশ স্বাধীন করে দিব, স্বার্থ নাই। এই জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা পদত্যাগ করছে। নেতানিয়াহু কইছে তুমি গাউরে, তুমি যা ইচ্ছে তাই করো, আমি তোমার সাথে নাই। যুদ্ধকালীন মন্ত্রিসভা পদত্যাগ করছে, যুদ্ধ করবো না। তাই বলে নেতানিয়াহু কিন্তু আবার ওই ধরনের লোক না, সে তারে দমন করা যাবে না, সে লেগেই থাকবে, লেগেই থাকবে। এখন ইমিডিয়েট যুদ্ধ করবে না, ইমিডিয়েট যুদ্ধ করবে না। তাছাড়া এই যে এই অবস্থায় কি করবে, আমার কাছে যা মনে হচ্ছে এই লেবাননের বর্ডারে আইসা এই করলাম আক্রমণ করতেছি এই করে আনাইলাম এই রকম করে থাকবে। এবং ওদিকে গাজায় ধ্বংস চালাইতে থাকবে। খাদ্য সরবরাহ বন্ধ করে রাখছে, অনেক কমাই দিছে। ইটু করে টানেলগুলো ধ্বংস করতেছে, ইটু করে হামাস মারতেছে, হামাস যুদ্ধ করতেছে, কিন্তু যুদ্ধ করলে হামাসও মরে, ওরাও মরে। কিন্তু আলটিমেটলি তো ইহুদিরা অনেক বড় হামাসের চাইতে, হামাস এক সময় শেষ হবে। তারপরে আবার আবু মোজেমের লোক লাগাই দিছে। আবু মোজেমও এখানে কিছু পলিটিক্যাল কাজ টাজ করে আস্তে আস্তে দেখা যাবে হামাসকে ওরা ডিফিট দিবে। 4-5 মাস সময় দরকার। এই 4-5 মাস সময় কি করবে, লেবাননে যুদ্ধ করুম করে মানুষের মনোযোগ এইদিকে রাখবে, ওদিকে গাজায় কাম করবে। গাজায় ওদের স্বার্থ আছে, লেবাননে ওদের স্বার্থ নাই। আর তাছাড়া লেবাননে যুদ্ধ করা মুশকিল। তবে এখানে একটা কথা আছে, নেতানিয়াহু যদি আমেরিকার সাহায্য পায় এবং ইউরোপের সাহায্য পায় তাইলে যুদ্ধ করবে, এবং সেই সাহায্যটা সে আনার চেষ্টা করবে। সেই সাহায্যটা যদি আনতে হয় তার 3-4 মাস সময় লাগতে পারে, সেটা একটু পরে আলোচনা করি। লেবাননটা একটু দেখায়নি, এই যে লেবানন দেখেন, এই যে লেবানন, এই যে উঁচা পাহাড়, লাল গাঢ় লাল, এটা হলো উঁচা পাহাড়। এনে একটু সাদা দিয়ে রাখছে, মানে এত উঁচা যে এখানে বরফও জমে। নিচের দিকে যেখানে একটু নিচে পাহাড়ের নিচের সাইডে এখানে জঙ্গল আছে, তার নিচে হইল সমভূমি, আবার এদিকেও একটা পাহাড়। আচ্ছা, লেবানন মাঝখানে বেকা ভ্যালি, এটা ভ্যালি বলে এটাকে। 2 পাহাড়ের মধ্যবর্তী যে সমভূমি থাকে, যে এখানে ভালো ফসল হয়, সেটাকে ভ্যালি বলা হয়। তবে এর মধ্যে একটা নদী আছে, এটা দেখায় নাই ম্যাপে, এর মধ্যে একটা নদী আছে। যদি ভ্যালিতে নদী থাকে তাকে রিভার ভ্যালি বলা হয়। এই যে রিভার ভ্যালি, এই যে এটা হাত দিয়ে আঁকা দেখা তারা হয়েছে। মোটামুটি নদীটা যেভাবে গেছে মধ্যে দিয়ে গেছে, যায় এই নদীটা এই পাহাড়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসে সমুদ্রে যায় পড়ছে। এই লিওয়ানি নদী না, ইসরায়েলের এইটুক দখল করার প্ল্যান আছে, কিন্তু এই প্ল্যানে ওরা আর আগাইতে পারতেছে না। কারণ হিজবুল্লাহ অত্যাধিক শক্তিশালী এবং মিসাইল টিজাইল মেরে দেখাই দিচ্ছে অত সহজে আমাদেরকে হারানো যাবে না। এবং হিজবুল্লাহকে সাহায্য করার জন্য সিরিয়াতে ইরাক থেকে আসছে, সিরিয়ার থেকে আসছে, ইরান থেকে আসছে, বিশাল বাহিনী হিজবুল্লাহরে সাহায্য করতে আসছে। হিজবুল্লাহ বরং এদেরকে বলছে একটু দূরে থাকো, এখন এত সাহায্য দরকার নাই, পরে লাগবে। যখন ইসরায়েলি সোলজার ভিতরে ঢুকবে, এই সাহায্যকারীরা এখানে ঢুকে পড়বে।
আইসিয়া তখন একটা বিশাল যুদ্ধ মরার বন্দোবস্ত, এই জন্য এইটুক দখল করা ওরা আর দখল করবে না মনে হয় এখানে ওরা আক্রমণ করবে না, এই প্ল্যান বাদ দিছে। এইটুক দখল করবার চাইছিল, এই এই হিজবুল্লাহরে নদীর ওপারে পাঠাইবার চাইছিল, সেটা আর হচ্ছে না। ওরা বুঝতে পারছে যে হিজবুল্লাহরে ওদিক পাঠাইবার গেলে আমাগো নিজস্ব এলাকা কিছু হারাইতে হইতে পারে, যুদ্ধে পরাজয় হয়ে যেতে পারে। অতএব এই প্ল্যান বাতিল, এই প্ল্যানে ওরা আর যুদ্ধ করবে না। তাহলে কি প্ল্যান? অন্য প্ল্যান আসবে এখানে, কারণ নেতানিয়াহু ছাইড়ে দেওয়ার লোক না। অন্য প্ল্যান কি? এই যে মাস্টার প্ল্যানকে এখন জায়গায় তুলবে। এই যে ইরানে যখন খিলাফত জায়গায় উঠলো এবং ইরান যখন ইরাকের উপরে ক্ষমতা পেয়ে গেল, এখানে শিয়ারা ক্ষমতায় চলে গেল। সিরিয়াতে তো আগেই শিয়ারা ছিল আল্লাভি, আর লেবাননেও শিয়া। এই যে বিরাট এলাকায় যখন শিয়া প্রভাব শিয়া বলয় তৈরি হয়ে গেল, তখন সৌদি আরব কী করছিল? বাগদাদিরে টাকা পয়সা দিয়া আল কায়দার থেকে ছুটেই না বাগদাদি বললো যে তুমি খেলাফত সৃষ্টি করো। বাগদাদি এখানে লেভান্ট নাম দিয়ে এই এলাকা দিয়ে একটা খেলাফত তৈরি করলো। বাগদাদির লেভান্টের মধ্যে সৌদি আরব ছিল না, কারণ সৌদি আরবের পয়সা খায়, এখন সৌদি আরবের নাম কেমনে রাখবো? এই জন্য এই এলাকায় খেলাফত প্রতিষ্ঠা করে ফেললো বাগদাদি। পরে আমেরিকা দেখলো যে সুন্নি খেলাফত অনেক বেশি শক্তিশালী হবে, অতএব সুন্নি খেলাফত মাইনে নেওয়া যায় না, বরং ইরানি খেলাফত যেটা আছে এটাই ভালো আছে, অল্প লোকের খেলাফত। তখন আমেরিকা ইরানরে এই যে এই কাতারে কইল যে এখানে একটু পয়সা করে দিয়া আইআরজিসির মাধ্যমে, সোলেমানির মাধ্যমে এদেরকে খেলাফতকে হারাই দেওয়া হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে ইরান অত্যাধিক শক্তিশালী হয়ে গেছে। ইরাক, সিরিয়া, লেবানন একদম ইরানের পকেটের মধ্যে চলে গেছে। এই অবস্থায় কি করবে? আবার পুরানো প্ল্যান জায়গায় উঠবে, এবং পুরানো প্ল্যান জায়গায় ওঠার জন্য এইবার আর আমেরিকার মতন বোকাশোকা লোক আসতেছে না, খোদ নেতানিয়াহু এবং ইহুদিরা লেগে গেছে। ইহুদিরা কি করবে? এই যে জর্ডান, সৌদি আরব, ইজিপ্ট এদেরকে দিয়া বলবে, ভাই তোমরা সুন্নি এবং এখানে অনেক সুন্নি বিপদগ্রস্ত, টার্কিতে 30 লাখ সুন্নি যায় বসে রয়েছে, এদের অবস্থা শোচনীয়। এই সুন্নি ভাই তোমরা এখন আমাকে সাহায্য করো, আমি তোমাদের খলিফা হয়ে যাব, কিংবা তোমরা একটা খলিফা বানাই নিও, কিংবা যেমন আছে সেমনই থাকো, কিন্তু ইরানকে হারাইতে হবে। তাইলে এই নেতানিয়াহু এই যে এই সৌদি আরব, মিশর এবং জর্ডানের মাধ্যমে একটা অ্যালায়েন্স তৈরি করবে, কইরা সিরিয়াকে আক্রমণ করবে, সিরিয়ার মধ্যে ঢুকে যাবে, কারণ সিরিয়া অলরেডি ডিস্টার্ব কান্ট্রি। আর তাছাড়া তো আছেই, পুতিন তো আছেই, যেদিকে বাতাস সেই দিকেই পালুরেই দেয় পুতিন, রাশিয়ার সিসি। তা এখন এই সিরিয়া দখল করলেই লেবানন একা পড়লে এই দিক দিয়ে আক্রমণ করবে। আচ্ছা, এটা হইলো নেতানিয়াহুর এই প্ল্যানে যাইতেছে অলরেডি নেতানিয়াহু এদেরকে আহ্বান জানায় ফেলছে যে, ওহে ভাই সুন্নিগণ, ওমর আবু বকরের শত্রু শিয়ারা দাঁড়ায় গেছি, তোমরা সবাই একত্রিত হও, ইসলামের পতাকা তালে। বর্তমানে সেটা নেতানিয়াহুর হাতে। এখন হইয়া এদের সাথে যুদ্ধ করতে হবে। বড় যুদ্ধে যাওয়ার দরকার নাই, ইরানের সাথে যাইবার গেলে পরাজয় হয়ে যেতে পারে। আমরা শুধু একটু সিরিয়াটা দখল করে নিব, তুরস্কের সাথে একটু সুসম্পর্ক স্থাপন হয়ে যাবে, এবং তারপরে লেবাননে একলা ফালায় ওরে যাইতে ধরে ওটারে সিধা কইরা ওরে সমুদ্রে ফেলাবো। এখন লেবাননের সাথে আবার ফ্রান্সের চুক্তি আছে। ফ্রান্স কইতেছে, আমার পুরান আমলের একটা চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী লেবানন বিপদে পড়লে, আরে বেটা কতবার বিপদে পড়লো, ফ্রান্স আসে নাই। এখন কইতেছে যে লেবানন বিপদে পড়লে আমার আর্মি পাঠানোর কথা। ফ্রান্স লেবাননে আর্মি পাঠাইবার চাইতেছে। ফ্রান্সের কিন্তু বিদেশে আর্মি পাঠানোর অভ্যেস আছে, আফ্রিকার অনেক দেশে ফ্রান্সের আর্মি আছে। ইংল্যান্ডের কিন্তু এই বদ অভ্যেস নাই। ইংল্যান্ড কিন্তু বিদেশে আর্মি পাঠায় না, কিন্তু ফ্রান্স কিন্তু আর্মি পাঠায়। কারণ ওই ফ্রান্স কইতেছে আমিও লেবাননে একটু সাহায্য করবো, মানে সেই পুতিনের বং ধরে আসবো, যে হিজবুল্লাহ তোমার উপরে আক্রমণ হইতে পারে, আমি তোমাকে সাহায্য করতে আসছি। আচ্ছা, হিজবুল্লাহ তো বোকা না, আইসে নেও আলাদা ফ্রান্স। এবং সেই সাথে ওই যে ওই রকম যদি বড় প্রস্তুতি নেওয়া হয়, তাহলে এই যে চলে আসবে,
ওই যে ন্যাটো বাহিনী যেটা জমায়েত হয়ে রয়েছে, এবং ন্যাটো বাহিনী জমায়েত হয়ে রয়েছে, এবং ওরা পোল্যান্ডে ট্রেনিং নিতেছে ইউক্রেনকে সাহায্য করার জন্য। এখন ওই ন্যাটো বাহিনী যে কোনো সময় যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে, ওই পোল্যান্ড থেকে তার তুরস্কের উপর দিয়ে এসে সিরিয়া দখল করা কোনো ব্যাপার না। আর সিরিয়া তো দখল করাই উচিত। আসাদ জনগণ খেদাই দিছে, সমস্ত সুন্নিরা তুরস্কে চলে গেছে, আর জার্মানিতে চলে গেছে। খালি আসাদ একলা তাহেও নেই, তাহলে সিরিয়াটা দখল করা খুব দরকার। এখন এই সিরিয়াকে দখল করার জন্য সুন্নি ভাই ভাই একত্রিত হইয়া, এই যে দেখেন না বাংলাদেশের হুজুররা দেখেন না, কইবেন যে ইরানের বিরুদ্ধে কেউ যুদ্ধ করবে না, সৌদিরা কেউ যুদ্ধ করবে না, মনে হয় এরকম। শয়তানই শয়তানকে একবার দেখলেই ধরে নিবেন শয়তান। ওই শয়তান ভালো হয় না, শয়তান ভালো হয় না। যদি খুব তওবা করে আল্লাহ জানবে ওটা সত্য তওবা করছে। সাদ্দাম হোসেন যে সময় হালাব জাতে 500 বছর নারী শিশু গ্যাস দিয়ে মারলো, বুঝে গেলেন যে শয়তান, ইসলাম বিরোধী মুসলিম বিরোধী শক্তি ক্ষমতায় বসাইছে। ইউএসএসআর ইসলাম বিরোধী শক্তি, শয়তান। এরে আর কোনোদিন ভালো বলা যাবে না, প্রমাণ করতে হবে সে ভালো। অসম্ভব, যুদ্ধের সময় এই যুদ্ধের প্রমাণ চেঞ্জ হয় না। আর এই বুড়া মানুষ তো চেঞ্জই হয় না, ও শয়তান হয়ে গেছে অলরেডি, শয়তান। ও আবার সুযোগ পেলে আর আবার গ্যাস মারব। যখন সৌদি আরব না তার আগে যে ছিল, সৌদি আরব যখনই হুতির উপরে বোমা ফালাইছে, মুসলমান হয়ে মুসলমানের উপরে বোমা ফালাইছে, তাইলে বুঝতে হবে শয়তান। এরা আর কোনোদিন বিশ্বাস করা যাবে না। আসিসিরে অ্যারেস্ট করছে, মোরসিরে অ্যারেস্ট করছে, ইসলামী সরকারে হটাই দিছে। তার মানে সিসি কোনোদিন আর ভালো বলা যাবে না। ও যত কামি করুক, আপনি ধরে নেবেন যে ও ঢং করতেছে, আপনারা দেখাইতেছে। এরশাদ সাহেব গেল নাটক দেখতে, এক শ্রেণী এমন অভিনয় করলো, এরশাদের চোখ দিয়ে পানি গড়গড়ায় পড়তেছে। এখন ও এরশাদ সাহেব ভালো লোক ছিল, ওর তো খারাপ কাজ তো করতে দেখিনি কোনোদিন। তো ওরকম আপনি সিসির চোখেও পানি দেখতে পারেন, কিন্তু ওরা বুঝবেন যে শয়তানেও কান্দে। অতএব ও কোনোদিন ভালো না। ওর ভালো হইতে গেলে মসজিদে জীবিত করতে হবে, কিংবা একেবারে জঙ্গলে যায় যদি ও খালি এবাদত বন্দিগের মধ্যে থাকে, এবং যদি বোঝা যায় যে গভীরভাবে তওবার মধ্যে পড়ে গেছে, তখন স্বীকার করতে হবে যে না, এ প্রকৃত তওবা করছে। কিন্তু এই ধরনের লোক ভালো হওয়ার সম্ভাবনা খুব কম, পরীক্ষিত প্রমাণিত হয়ে গেছে। এরকম এই যে সৌদি আরব, এরাই তো আমেরিকারে নিয়ে সাদ্দামরে আক্রমণ করছিল। অতএব এদের কাছে ইসলাম মুসলমান এসব কোনো ব্যাপার না। এরা রাজত্ব টিকায় রাখার জন্য যা করতে হয় সেটা করে। মুয়াবিয়া যেরকম ছিল, রাজত্ব টিকায় রাখার জন্য যা করার দরকার সেটা করছে। সেই রকম ওই সৌদি আরব বলেন, ইজিপ্ট বলেন, ইরাক বলেন, এই যে ইজিপ্টের সিসি, ও যদি ঠিক মতন পদসেবা করতে পারে আমেরিকার সৌদি আরবের, ওর মিনিমাম 30-40 বছর ক্ষমতায় থাকবে। ওর পরে ওর ছেলে থাকবে, যেমন আসাদের পরে তার ছেলে আসাদ হয়েছে। এটা এক ধরনের রাজতন্ত্র চলে আসবে ওদের মধ্যে। ও জানে এটা, যে আমি যদি পদসেবা ঠিক মতন করতে পারি, আমি তো আছি, এরপরে আমার পোলাও আছে। এই জন্য মুসলমান হইয়া মুসলমান কেন আক্রমণ করবে এটা ঠিক না। সৌদি আরব আমেরিকার সহায়তায় বাগদাদ আক্রমণ করছিল, কুয়েত দখল করছে কে? সৌদি আর্মি। তারপরে সেদিন যে মিসাইলগুলা মারছিল জর্ডানের বাদশা, সেই তো তার প্লেন দিয়ে ওইগুলো ফালাইছে। জর্ডানের বাদশা হইল হুসেনের বড় ভাই হাসানের বংশধর। ওই হাসান যেরকম খিলাফত দিয়ে দিয়েছিল, এরকম ওই জাতের লোক মনে হইতেছে, রক্তে কথা কয়। হুসাইন বংশধর হলে এই কাম করতো না।
হাসানের বংশধর ওই ড্রোনগুলারে ফালাই দিছে ফাইটার দিয়ে। এবং হাসান এই আবদুল্লাহ যখন অর্ডার দিছে ফাইটারগুলা তো ঘুরে মুড়ে বাড়িতে চলে আসলেই পারতো, তা তো করে নাই। সৈনিক ফাইটাররা যায় প্লেন নিয়ে গেছে, উইরে যায় ড্রোনগুলাকে গুলি করে ফালাই দিয়ে আইছে। রাজা যা বলছে সেইটাই করছে। অতএব এরা যদি বলে যে সুন্নিরা এই যে মা আয়সাকে কি খারাপ বলে, মা আয়সার যার সার্টিফিকেট আল্লাহ দিছে সেই সার্টিফিকেট আল্লাহ রে খারাপ কয়, আবু বকর ওমরে খারাপ কয়, এদের বিরুদ্ধে তো জেহাদ করতেই হবে। বাংলাদেশের হুজুরা জিজ্ঞেস করে দেখেন যে ইরানের বিরুদ্ধে জেহাদ করা কি বৈধ হবে? বলে যে ইরানের বিরুদ্ধে জেহাদ করা মানে জেহাদে কবুলিয়াত হয়ে যাবে। এটা তো এক নম্বরে এখন ইমিডিয়েটলি জেহাদ করা উচিত। বাংলাদেশের সব হুজুর ওই ইরাক, ইজিপ্ট, জর্ডানের পক্ষে চলে যাবে নেতানিয়াহুর আন্ডারে। কারণ সব হুজুরই কিন্তু ইরানরে খারাপ বলে, এবং আমেরিকার পক্ষে চলে যাবে। কারণ ইরান হইল ইসলামের শত্রু। ইরানরে তো যে আবু বকরে খারাপ কয়, তে তো ইসলাম মুসলমানই হইতে পারে না, বিভিন্ন রকমের কাফের এই ধরনের কথা কয়। অতএব আমাদের দেশের হুজুররা যে কনসেপ্টে আছে, একই কনসেপ্টে আছে সৌদি আরবের ওরা, একই কনসেপ্টে আছে জর্ডানের সুন্নিরা, একই কনসেপ্টে আছে ওই ইজিপ্টের সুন্নিরা। ওই আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, হাটহাজারী ইউনিভার্সিটি একই জিনিস, একই পড়াশোনা, জনগণ একই চিন্তাভাবনা। এই যে বাগদাদি ক্ষমতায় যাইয়া খলিফা ওই এই শিয়া মারা শুরু করছিল, কেন? তার কনসেপ্ট হইতেছে শিয়ারা কাফের। তবে এই যুদ্ধটা নেতানিয়াহুর জন্য অ্যারেঞ্জ করা পানিবাতের কাজ, পানিবাত। খালি কইতে হবে যে আমেরিকা আমার পিছে আছে। ওহে ভাই, সৌদি আরব, জর্ডান, ইজিপ্ট, জর্ডান প্রমাণ করে হালাই দিছে সে খুব ভালো, ইজিপ্টও প্রমাণ করে হালাই দিছে তার মতন ভালো কেউ নাই। সৌদি আরব তুমি কিন্তু এখনও প্রমাণ করো নাই, তোমার কিন্তু ক্ষমতা টলমলো। তাইলে তুমি এখন তাড়াতাড়ি প্রমাণ করে একত্রিত হয়ে যাও। সিরিয়াকে দখল করতে হবে, লেবাননকে আইসোলেট করে ফেলতে হবে, এরপরে আমি দেখতেছি লেবাননের কি করা যায়। আবার ওদিক দিয়ে ওই যে ইউক্রেনের জন্য ফাইট করার জন্য যে ন্যাটো একত্রিত হয়েছে, ওরাও চলে আসবে তখন। যুদ্ধ লাগলে কিছুদিনের জন্য এইদিকে এসে যুদ্ধ করে আবার ইউক্রেনে যাইতে তো বেশি দূর না, যাতায়াত ব্যবস্থা অতি উন্নত হয়ে গেছে। ব্যাক করতে করতে আসল কথাই কওয়া হইল না। এইটা করতে পারে এবং মুসলিম বিশ্ব, মুসলিম বিশ্ব। আল্লাহ হাফেজ।